সংবিধানের এর বাইরে যার লেখা আমরা মুগ্ধ হই, যার লেখা থেকে আমরা প্রতিদিন শিখি, যিনি অজস্র লেখার মধ্য দিয়ে তরুণদেরকে সাহস দিয়েছেন, সাহসের একজন বাতিঘর, আমাদের শ্রদ্ধা এবং অত্যন্ত বিনয়ী একজন সজ্জন মানুষ, বিচারক ইকতেদার আহমেদ। আমি আজকে মাননীয় সভাপতিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং তার জন্য একটি জোরে করতালি প্রত্যাশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ, স্যার মাইকটা একটু কাছে নেন, মুখের কাছে নেন। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। জনাব ব্যারিস্টার নাজির আহমেদ, উনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। উনি ব্রিটিশ নাগরিক হলেও বাংলাদেশের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। প্রতি বছর তিনি 2-3 বার বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন, বাংলাদেশ নিয়ে ভাবেন এবং এই ভাবের বহিঃপ্রকাশেই আজকে যে 2টি পুস্তক প্রকাশিত হলো। এছাড়াও প্রতিটা আরও 8টি পুস্তক তিনি রচনা করেছিলেন এবং এর আগে আমার মনে হয় যে এই পুস্তক প্রকাশের ইমিডিয়েট আগে যে পুস্তকটি প্রকাশ করেছিলেন সেটি সুপ্রিম কোর্ট বারে প্রকাশিত হয়েছিল, সেখানেও আমি উপস্থিত ছিলাম। আমাদের কাছে আব্দুর রহমান সাহেব উনি উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মোজাক্কির সাহেব আপনি উপস্থিত ছিলেন। তো যাই হোক, এটা যে এটা খুবই একটা ভালো গুণ যে তিনি ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও দেশের সাথে তার যে অন্তিম এবং নিবিড় যোগাযোগ রয়েছে এবং দেশের সমস্যা নিয়ে তিনি ভাবেন, চিন্তা করেন এবং তার প্রতিফলনে তিনি তার বিভিন্ন পত্রপত্রিকায় নিবন্ধ লিখেন এবং এর পাশাপাশি তিনি পুস্তক রচনা করে চলছেন। সত্যি তার এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি আজকে যে 2টি বইয়ের প্রকাশনা উৎসব হলো, একটি হলো যে আইন, সংবিধান ও নাগরিক অধিকার, এটা হচ্ছিল 35টি নিবন্ধ সম্বলিত, আর একটি ছিল একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়, এটি হচ্ছিল 27টি নিবন্ধ সম্বলিত। তো এখানে আমি সবগুলো নিবন্ধই দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে দ্বিতীয় নিবন্ধ যেটি যে সংবিধানের 11 সংশোধনী জাতীয় ঐক্যের প্রতীক। তো এখন জানেন যে আমাদের যে সংবিধানের 11 সংশোধনী হচ্ছিল যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে একটা অন্তর্বর্তী সরকার ছিল বা অস্থায়ী সরকার ছিল, ওই সরকারের যে শাসনকাল তাকে বৈধতা দেওয়া হয়েছিল 11 সংশোধনীর মাধ্যমে। আর 12 সংশোধনীর মাধ্যমে হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা ছিল এবং 4র্থ সংশোধনীর মাধ্যমে এটাকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় প্রবর্তিত হয় এবং 12 সংশোধনী প্রবর্তন পূর্ববর্তী এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অব্যাহত থাকে এবং 12 সংশোধনীর মাধ্যমে আবার পুনরায় সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা আগমন ঘটে এবং সেটা বর্তমানেও বলবৎ আছে বা অব্যাহত আছে বা চালু আছে। যাই হোক, এই নিবন্ধ ছাড়া অন্যান্য নিবন্ধেও তিনি আমাদের যে সংবিধানের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি এবং সংবিধানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। আর দ্বিতীয় যে বইটি, এটা হচ্ছিল একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়। এখানে যে শেষ যে নিবন্ধটি সেটি হলো যে গণতন্ত্র সুসংহত করতে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তো এটা হচ্ছিল যে বাংলাদেশের জন্য যে অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি যে ব্রিটেন বা ইউকে অথবা ইউনাইটেড স্টেটসে আমরা দেখলাম যে নির্বাচনের ফলাফল অফিসিয়ালি ঘোষণার আগেই যখন যিনি হচ্ছে নির্বাচনে বিজিত বা যিনি পরাজিত প্রার্থী, তিনি যখন দেখছেন যে তার পরাজয় হয়তো মানে যে আনুষ্ঠানিক ঘোষণা হবে তার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে তিনি পরাজয় মেনে নিয়ে বিজিত যিনি তাকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। এটা ব্রিটেনের ক্ষেত্রেও ঘটে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও এটা ঘটে। কিন্তু আমাদের বাংলাদেশে যে একদম যে এটা 5ম সংসদ নির্বাচন, যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বে যে নির্বাচনটি হয়েছিল, ওই নির্বাচনে আমরা দেখলাম যে যারা বিজিত ছিলেন, বিজিত দলের নেত্রী সূক্ষ্ম কারচুপির অভিযোগ এনেছিলেন। এরপরে প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, 7ম সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে যারা হচ্ছিল বিজিত যিনি ছিলেন, বিজিত দলের নেত্রী, তিনিও কিন্তু সেই তার পরাজয়কে তিনি সহজে মেনে নেননি বা স্বীকার করে নেননি। তো তিনি তার এই বইতে এটা সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তিনি বলেছেন যে এই সংস্কৃতি থেকে আমাদেরকে
বেরোয় আসতে হবে, এবং এই সংস্কৃতি থেকে যদি বেরোয় না আসতে পারি তাহলে হচ্ছিল আমাদের পরিত্রাণ বা মুক্তি নাই। এখন বাংলাদেশে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল দুর্নীতি। এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আপনি যদি বিনির্মাণ করতে যদি না পারেন, তাহলে যত পরিকল্পনাই করেন না কেন এগুলো কিন্তু কখনো কিন্তু মানে সুশাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের সহায়ক ভূমিকা রাখবে না। আমি যখন চাকরিতে ছিলাম তখন আমি একটা কোর্সে জাপান গিয়েছিলাম। তো জাপানেও কিন্তু ওদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, যুক্তরাষ্ট্রের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা দেশ থাকে। তো সেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার প্রতিনিধি ছিল। তো ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আমাদেরকে যে ওরিয়েন্টেশন যেটা হয় আর কি, যে কোর্সের শুরুতে যে ওরিয়েন্টেশন হয়, ওরিয়েন্টেশনে উনি আমাদেরকে বলবেন যে আমাদের যে এই উপমহাদেশের যে 3টা দেশের যে প্রতিনিধি আছে, তোমাদের কিন্তু খুব সম্ভাবনাময় দেশ, কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে এই ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে, ব্রিটিশ তোমাদের থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, কিন্তু তোমাদের তো ভাগ্যের পরিবর্তন হয় না। এবং পরিবর্তন না হওয়ার একমাত্র কারণ হচ্ছে হলো তোমাদের যে একটা জাতীয় নেতৃত্বের মধ্যে যে 4টি গুণাবলী দরকার, এবং যে 4টি গুণাবলী থাকলে একজন জাতীয় নেতৃত্ব একটা দেশকে স্বল্পতম সময়ের মধ্যে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পারবে, সেটা হচ্ছিল অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। তো তোমাদের এই যে 3টি দেশের কোনো দেশে কিন্তু তোমাদের এই যে ব্রিটিশ চলে যাওয়ার পরে এই ধরনের জাতীয় নেতৃত্বের আগমন ঘটে নাই, সেজন্য কিন্তু তোমরা উন্নতি করতে পারো না। অথচ দেখা গিয়েছে যে সিঙ্গাপুর বা জাপান বা দক্ষিণ কোরিয়া, এগুলো দেখা গিয়েছে যে অনেক উন্নতি করে গিয়েছে। এখন জাপান আর বাংলাদেশের মধ্যে কিন্তু একই, যে জাপানও মানব সম্পদে সমৃদ্ধ, বাংলাদেশে কিন্তু মানব সম্পদে সমৃদ্ধ। জাপান তাদের মানব সম্পদকে কাজে লাগিয়ে আর করেছিল, উন্নতি হয়েছিল, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছিল। আর বাংলাদেশ হচ্ছে হলো যে মানব সম্পদকে কাজে না লাগানোর কারণে হচ্ছিল যে টিভিতে ছিল ওই টিভির থেকে আরও বেশি নিম্নগামী হচ্ছে। তো যাই হোক, যে আমরা যদি ধরেন দেশের উন্নতি চাই, দেশের যদি সমৃদ্ধি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এমন এক জাতীয় নেতৃত্ব খুঁজে বের করতে হবে যার নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ হবে, এবং যিনি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে দেশকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। তো আমি এই ব্যারিস্টার নাহিদ আহমেদ সাহেবের জাস্ট যে পুস্তক প্রকাশ এবং এই বিষয়ের মাধ্যমে যে পুস্তক প্রকাশ করলেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি এবং বিশ্বাস করি যে তিনি তার এই লেখনী ধারা অব্যাহত রাখবেন, এবং তার লেখনী ধারা তিনি আমাদের দেশ রাষ্ট্রের সংগঠিত করবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আপনারা সবাই বলবেন। আমরা সর্বশেষ আজকে